দর্শক স্বাগত আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টস। আপনাদের সাথে আছি আমি পার্থ বণিক। দর্শক আপনারা জানেন 18 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে শেখ কামাল ক্লাব কাপের দ্বিতীয় আসর। আজ আমরা টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আর এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন বাফুফের সিনিয়র সহ সভাপতি এবং সাবেক জাতীয় দলের ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী, এবং সাথে আছেন বাফুফের কার্যকরী সদস্য এবং সাবেক জাতীয় দলের ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। আপনাদের স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? ভালো। আমি প্রথমে যেতে যাচ্ছি আসলাম ভাইয়ের কাছে, যে আমরা জানি যে শেখ কামাল ক্লাব কাপ শুরু হতে যাচ্ছে 18 তারিখ থেকে। তো দ্বিতীয় আসর কেমন লাগছে আপনার, মানে আশাটা কি আসর সম্পর্কে? ফুটবল যত বেশি অনুষ্ঠিত হবে, যত বেশি ঘরোয়া ফুটবল হবে, তত আমাদের প্লেয়ার প্রডিউস হবে এবং তারা খেলার সুযোগ পাবে। কারণ ফুটবলটা টোটালি আমার মনে হয় যে কিছুটা হলেও উবে গেছে আমাদের সারা বাংলাদেশে। এটার যত বেশি খেলা, যত বেশি টুর্নামেন্ট হবে, যত বেশি লিগ চালু হবে, তত আমাদের প্লেয়ার পাইপলাইনে ঢুকবে এবং আমরা জাতীয় দলটা আমাদের সমৃদ্ধ হবে। আসলাম ভাই, আপনার কথা ধরে আমি সালাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করছি যে আমাদের যত প্লেয়ার, আমার যত টুর্নামেন্ট হবে তত প্লেয়ার বাড়বে, পাইপলাইন সমৃদ্ধ হবে, যেমনটা বলছিলেন আসলাম ভাই। তো আপনি কি একমত? আসলে যারা খেলতে আসছেন আমাদের এই শেখ কামাল ক্লাব কাপে, তাদের যোগ্যতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে। তো আপনার এই টুর্নামেন্টের মান নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমি মনে করি যে এটি এই শেখ কামালের যে অর্গানাইজিং কমিটি আছে, সেই কমিটিতে আমি একজন ভাইস চেয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছি। তা আমি মনে করি এটি দ্বিতীয় আসর, আমাদের সেকেন্ড এডিশন। প্রথম টুর্নামেন্টটা কিন্তু অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আমরা সুন্দরভাবে সমাপ্তি হয়েছে এবং বেশ সমাদৃত হয়েছে। এবং আমাদের চিটং আহ্বানী লিমিটেড আয়োজিত যদি খেলাটা, এবং চিটং আহ্বানী সেটা চ্যাম্পিয়ন হয়েছে। মূল জিনিসটা হলো এবার এই খেলাটি হলো 6 জাতি 8টি দল, অর্থাৎ আমাদের দেশের 3টি দল আর 5টা বিদেশি দল আসছে, সেই দল নিয়ে খেলা হবে। মূল জিনিসটি হলো যে এই টুর্নামেন্টে আমরা গত যে ফার্স্ট এডিশন যেটা করেছি, সেখানে ভুল ত্রুটি হয়তো থাকতে পারে। আমাদের টার্গেটই হবে এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে একটা সুন্দর সফল টুর্নামেন্ট করা, যেখান দিয়ে এই টুর্নামেন্টের সফলতার সাথে সাথে আমাদের কিছু খেলোয়াড়ও যাতে এখান থেকে বেরিয়ে আসে, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আসলাম যেটা বলছেন যে পাইপলাইনে প্লেয়ারের ব্যাপারে, আসলে পাইপলাইনে প্লেয়ার আসলে দরকার। আমাদের এখন মূল সমস্যা যেটা, যে আমাদের পাইপলাইনে তরুণ খেলোয়াড় বলেন, উঠতি তারকা বলেন, বা এই ধরনের নতুন মুখ আমরা কিন্তু খুব বেশি নাই, যে কারণেই কিন্তু আজকে জাতীয় দলের আশাব্যঞ্জক সাফল্য কিন্তু আমরা পাইনি। সেই ক্ষেত্রে এই বছর কিন্তু আমরা যখন নির্বাচিত হয়েছে একসাথে, দিস ইজ আওয়ার থার্ড টার্ম, তখন কিন্তু আমরা আমাদের লাস্ট দুটো টার্মের সব কিছু বদলিয়ে আমরা নতুনভাবে কিন্তু একটা চিন্তা করছি। সেই চিন্তাটা এইভাবে করছি যে আমরা প্রথমে যখন দায়িত্ব নিই, তখন কিন্তু আমাদের সাবেক খেলোয়াড়, ক্লাবের ফুটবল অ্যাসোসিয়েশন যারা আছে, তারা সব কিন্তু অনশন করেছে ফুটবল মাঠে আনার জন্য। সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা কিন্তু এই জন্য মাঠে ফুটবল আনা, খেলা রেগুলার করা, জাতীয় দল, আন্তর্জাতিক ম্যাচ সব কিন্তু করেছি, কিন্তু আলটিমেটলি যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটায় আমরা হয়তো পৌঁছতে পারিনি। মানে আমাদের যে ধরনের প্লেয়ার আসার দরকার, জাতীয় দল আরও শক্তিশালী হওয়া দরকার, কিন্তু কিছু কিছু জায়গায় যে খারাপ করিনি তা বলা যাবে না। আমি যদি আগেরটাই বলি, আন্ডার 16 আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আন্ডার 19 রানার্স আপ হচ্ছি, বয়সভিত্তিক মেয়েদের দলগুলো ভালো করেছে, কিছুদিন আগে চ্যাম্পিয়ন হয়ে আসছে, তারপরে রানার্স আপ হলো, সাফে রানার্স আপ হয়েছে। সব কিছু মিলে আমি একটা জাস্ট মৌসুমের কথাটা তুলে ধরছি, আমি আসলামের কথার সাথে সাথে আমরা মৌসুমে কিন্তু কিছু পরিবর্তন এনেছি। আগে যেমন ফুটবলের আমাদের ফুটবল ক্লিয়ারেন্স শুরু হতো কিন্তু পেশাদার লিগ বা এইগুলোর এই সেপ্টেম্বরে আগস্ট থেকে, পরবর্তী খেলা হতো কিন্তু জানুয়ারি বা এই ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু হতো। আমরা মৌসুমের পরিবর্তন এনেছি যে ফুটবলের আপনার পেশাদার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ এবং মহানগরী লিগের মধ্যে যে খেলাগুলো হবে, সেগুলো সবই আপনার এপ্রিল থেকে শুরু হবে তাদের উইন্ডো ডেটটা, পেশাদার লিগ এবং চ্যাম্পিয়নশিপ লিগে। মহানগরী লিগ চলছে এখন, তবে আমরা খেলাগুলো নিয়ে যাব সব ঢাকার যত খেলা, প্রথম বিভাগ দ্বিতীয় একই সাথে। তাহলে হবে কি, আপনার এই মুহূর্তে যেমন আমাদের বিভাগের যে আন্ডার 18 এটা শুরু হবে 9 মার্চ থেকে, এখানে অনেক খেলোয়াড় আসবে, 64টা ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে। এই যে ইন্টারনাল কম্পিটিশন, এই কম্পিটিশন অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে। এছাড়া আমি দেখেছি যে আমাদের বাদল বাবু, আমাদের যে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ক্রীড়া পরিষদের সাথে যৌথ উদ্যোগে
অনেক টাকা ব্যয় করে কিন্তু উপজেলা পর্যায়ে কিন্তু করে আপনার অনেক খেলোয়াড় এসছে, যেটা চূড়ান্ত পর্ব এখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুরে চলছে। এখান থেকে অনেক খেলোয়াড় আসবে, এর মধ্যে স্কুল ফুটবল আছে, পায়োনিয়ার ফুটবল আছে। আমাদের এই যে খেলাগুলো হবে বয়স ভিত্তিক, এইখান থেকে যে খেলোয়াড় তারা কোথায় যাবে, তাদেরকে তো একটা পাইপলাইন দিতে হবে। সেই পাইপলাইনটাই হলো পেশাদার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ, মহানগরী লিগের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এরা এসে এখানে খেলবে। এছাড়াও আমাদের সাথে সাথে কিন্তু এই যে যেমন আপনি বললেন যে আমাদের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপ, এর সাথে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হবে, জাতীয় দলে যারা খেলবে, কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। আমার বিশ্বাস আমরা যে প্রোগ্রামগুলো রেখেছি এবছর, এই প্রোগ্রামে এছাড়া সাব গেমসও আমাদের আছে, আন্ডার 16, আন্ডার 19, বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আছে। আমরা যদি এইগুলো কন্টিনিউ করতে পারি, আমার বিশ্বাস যে আমাদের যে পাইপলাইনে তারকামুখ বা আমরা যে আমার পাশে বসে আছে সবচেয়ে নাম করা স্ট্রাইকার আমরা আসলাম, সালাউদ্দিন, বাদল, এদেরকে আরও দেখতে চাই জাতীয় দলে। তাইলে জাতীয় দল নিজে যে বড় প্লেয়ার সেটা বলবে না। আসলাম ভাই, ধারাবাহিকতার কথা আমাদের আলোচনায় চলে এসেছে যে আমরা মানে ধারাবাহিকভাবে আমাদের আসরগুলো মানে অনুষ্ঠিত করতে পারি না, এবং এর জন্য অনেক সময় দেখা যায় যে ফুটবলাররা পাইপলাইনে চলে আসছেন না। তো সেক্ষেত্রে আমাদের এই টুর্নামেন্টগুলো ধারাবাহিকভাবে হয় না কেন, বা এর পেছনে কারণগুলো কী কী থাকতে পারে? না, ওই আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে। আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে আমাদের বড় অনেক কিছু করতে হয়, যেটা আসলে করা সম্ভব নয়। তবে আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের প্ল্যানের অনেক খামতি আছে, এবং প্ল্যানগুলো আমাদের ক্লিক করে নেই। তার প্রমাণ হলো আমাদের জাতীয় পর্যায়ের আমাদের ব্যর্থতা। প্ল্যানগুলো আমাদের খুব মানে যুগ উপযোগী এবং আমাদের সোশিও ইকোনমির উপর বেস করে আমাদের প্ল্যান করা দরকার। যেমন আমি ওনাকে ধন্যবাদ দিই যে বি লিগের চেয়ারম্যান সাহেব, উনি কন্টিনিউয়াসলি এই বি লিগটা উনি করে যাচ্ছেন, এবং কত যে ঝট্টি ঝামেলা ওনাকে পোহাতে হয় সেটা আমরা বাইরে থেকে জানি। তারপরেও যে উনি চালিয়ে যাচ্ছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ দিতে হয় ওনাকে। ওনার মতো পাশাপাশি যদি আরও 2-3 জন এরকম দাঁড়িয়ে যেত, যে সাপোজ পাইনিয়ার লিগ যেটা চলছে এটা কন্টিনিউয়াস প্রসেসেই চলছে, তার পাশাপাশি স্কুল টুর্নামেন্ট যেটা আমরা করেছিলাম, এই টুর্নামেন্টটা সারা বাংলাদেশ ব্যাপী হয়েছিল এবং প্রতিটা উপজেলায় আমরা টাচ করেছিলাম। এটার প্রায় নিয়ার অ্যাবাউট 72,000 স্টুডেন্ট আর ইনভলভ অফ দ্যাট টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্টটা খুব সাকসেসফুলি আমরা শেষ করেছি। সালাউদ্দিন সাহেবের টেনিওরে এটা মনে হয় সব থেকে বড় সাকসেস এটা, এবং ওয়ার্ল্ডের ভিতরে এটা একটা বিগেস্ট টুর্নামেন্ট হিসেবে পরিচালিত হয়েছিল। সো এইটাকে কন্টিনিউ করা যদি যেত, তাহলে মাঠ পর্যায়ে খেলোয়াড়ের আমাদের অভাব হতো না। পাশাপাশি বলবো জেলা পর্যায়ে যে লিগগুলো হচ্ছিল না, সেইগুলো সচল করা দরকার। এদিক থেকে আমি বলবো যে ডিএফএ এবং ডিএসএর যারা যে দ্বন্দ্বটা, এটা নিরসন করা একান্ত দরকার, কারণ এর জন্যে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। জেলা পর্যায়ে যদি আমরা কাজ করতে পারি এবং ডিসি সাহেবরা কনভিন্স হবে, যেহেতু আমরা ডিএফএ এবং ডিএসএ একটা কনফ্লিক্ট রয়ে গেছে, ওটা সরকারের উচ্চ মহল থেকে এটা নিরসন করা সম্ভব। তো এইগুলো নিয়ে কাজ করতে হবে, তাইলে হবে কি জেলা পর্যায়ে যদি খেলাগুলো বেগবান হয়, অটোমেটিক প্লেয়ার চলে আসবে এখানে। জেলা বাদ দিয়ে আপনি ফুটবল ডেভেলপ করার কোনো ওয়ে নেই। ধন্যবাদ আসলাম ভাই। সালাম ভাই, আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের আলোচনায় কথার প্রসঙ্গে উঠে আসলো, যে আমাদের আভ্যন্তরীণ কিছু দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বের জন্য দেখা যায় যে আমাদের ফুটবলে এত বছর পরও আমরা ঠিক যে জায়গায় আমরা আশা করেছিলাম সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারিনি। তো সেক্ষেত্রে আপনারা ঠিক এক বছর বা কিছু সময় পরে আবার শেখ কামাল ক্লাব কাপ আয়োজন করতে যাচ্ছেন। তো আমরা এই আসরেই দেখতে পাচ্ছি একটা ধারাবাহিকতা আছে। তো এই শেখ কামাল ক্লাব কাপ আয়োজনের পেছনে কি কি মানে আপনাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে? এটা অ্যাকচুয়ালি চট্টগ্রাম আবাহনী লিমিটেড আয়োজিত হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের সাথে যৌথভাবেই আপনার টিমগুলো আনা, পার্টনারশিপ। অ্যাকচুয়ালি টিমগুলোকে তো বিদেশ থেকে আনতে হয়। একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করা কিন্তু অনেক কিছু এটার সাথে ইনভলভমেন্ট, তারা আসা ইন্টারন্যাশনাল, তাদের থেকে এখান থেকে আবার তাদেরকে চট্টগ্রামে নিয়ে যাওয়া, একটা ভালো জায়গায় রেখে তাদের ট্রেনিং প্রসেস, টোটাল টুর্নামেন্ট কমপ্লিট করতে কিন্তু অনেক কিছু প্রয়োজন একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, যেটা ন্যাশনাল পর্যায়ে হয়তো এত কিছু লাগে না। তবে আমার বিশ্বাস এখানে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের কিছু আমি বলবো তারা আসলে কিছু ফুটবল পাগল সংগঠক আছে, তারা আসলে ফুটবলকে ভালোবাসেন, এবং তাদের যে চিন্তাধারা, তাদের চেতনা, ভালোবাসা সব মিলে আমার বিশ্বাস এইবারের এই শেখ কামাল যে দ্বিতীয় এডিশন, এটা অনেক কম্পিটিটিভ হবে। এবং সেখান থেকে আমরা অনেকে হয়তো মনে করছি এই মুহূর্তে কিন্তু পৃথিবীতে কোথাও কিন্তু সবসময় ন্যাশনাল টিম রেডি থাকে না, কারণ ফুটবল মৌসুমটাকে এমনভাবে তাদের করে, ফুটবল সিজনটাকে এমনভাবে সাজানো,
সেই জন্য ক্লাব টিমগুলো কিন্তু অলওয়েজ কিন্তু স্ট্রং হয়, আপনি দেখবেন বিদেশি প্লেয়ারগুলো খেলে। আমার কাছে মনে হয় গত বা প্রথম এডিশনের থেকেও এই এডিশনটা আরও বেশি ভালো হবে এবং সফল হবে, এবং ছোটোখাটো যে আমাদের ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো হয়তো আমরা সংশোধন করে, এবং প্রচুর দর্শক সমাগম হয়েছিল চিটাগংয়ে, যেটা আর উল্লেখযোগ্য দর্শক আমরা দেখেছি সেই জায়গায়। এবারও তাই দেখব। আপনি ফুটবলের আসলে জনপ্রিয়তা এবং দর্শকের কথা বলছেন, আমি এইটা টানি। মাগুরায় গত 2-3 দিন আগে একটা ফাইনাল খেলা হলো, আপনি দেখেছেন। আসলে ফুটবলের দর্শক সবসময় আছে, ছিল, থাকবে। আপনাকে ভালো খেলা উপহার দিতে হবে, সেইটাই হলো বড় জিনিস। আমরা আসলে হয়তো ভালো খেলা উপহার দিতে পারিনি। এই যে খেলাগুলো চলছে, সে বলল যে ডিস্ট্রিক্ট এবং ডিএসএ যেটা আছে, আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এতে ডিএফএটা নতুন সৃষ্টি, যেটা আমাদের এফসির এতে, সেটা হয়তো আমরাই এখান থেকে হয়তো প্রস্তাবনা দিয়েছি। এখন ডিএফএতে যারা আছে, ডিএসএ আছে, অবশ্যই আমি মনে করি তাদের একটা সমন্বয় দরকার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলরেডি ক্রীড়া পরিষদের মাধ্যমে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছি, যাতে এটা একটা সমন্বয় করে খেলাগুলো যাতে চলে। কারণ ফুটবল না হলে আসলে ওই মাঠ রেখে তো লাভ নাই, আর যা খেলা হয় সেগুলো তো খুব লিমিটেড ম্যাচ। সেই জন্য আমি বলবো যে এটার একটা প্রক্রিয়া চলছে সরকারের সাথে, সেটি হয়তো খুব শীঘ্রই সমাধান হবে। তবে ডিস্ট্রিক্টে আমরা যখন খেলেছি, তখন ডিস্ট্রিক্টে যে সংগঠকরা ছিলেন, সেখানে কিন্তু কোনো সময় বলা লাগে না যে ইন্টার ডিস্ট্রিক্ট খেলতে হবে, আন্ডার-18 টুর্নামেন্ট খেলতে হবে সরাউদ্দিন নামে, শেরে বাংলার নামে যে কম্পিটিশন হতো ডিস্ট্রিক্ট, সেটা খেলতে হবে। ডিস্ট্রিক্টে ম্যান্ডেটরি লিগ হতো, টুর্নামেন্ট হতো, সেই জায়গা থেকে কিন্তু আমরা খেলে এসেছি। কিন্তু এখন লিগগুলো হয় না। তবে এবছর আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যান্ডেটরি করেছি 3টি খেলা। একটা হলো এই যেমন আন্ডার-18 শুরু হচ্ছে 9 মার্চ থেকে, যেগুলোকে আমাদের ফুটবল ফেডারেশনের কোচ যে বয়স নির্ধারণ করে দিচ্ছে, এবং এই 62টি ডিস্ট্রিক্ট খেলছে এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানে খেলবে, সেইখান থেকে হয়তো অনেক খেলোয়াড় আসবে। এরপরে ডিস্ট্রিক্টের একটা ম্যান্ডেটরি সবাইকে লিগ করতে হবে। এরপরে হবে আপনার ওই যেটা শেরে বাংলার নামে, যেটা ইন্টার ডিস্ট্রিক্ট কম্পিটিশন সারা বাংলাদেশে হতো, এবং বিভাগীয় কম্পিটিশনও কিন্তু আমরা করব। সব মিলে আমার কাছে মনে হয় ফুটবলার পেতে হলে যে জিনিসগুলো পড়ে, আমাদের নতুন খেলোয়াড় পেতে হলে, নতুন প্রজন্মকে পেতে হলে ডিস্ট্রিক্ট ফুটবলের কোনো বিকল্প নাই। ইন অ্যাডিশন অফকোর্স স্কুল ফুটবল ইজ অবশ্যই সেখানে তো খেলতে হবে, সাথে সাথে পাইনিয়র ফুটবলটাও আমরা খেলছি। এটা রানিং রাখতে পারলে আমার বিশ্বাস নেক্সট খুব বেশি দিন আমাদের হয়তো অপেক্ষা করতে হবে না। তবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব চ্যাম্পিয়নশিপটা আমার আশা করছি এবছর খুবই খুবই উপভোগ্য এবং কম্পিটিটিভ। ধন্যবাদ সালাম ভাই। আসলাম ভাই, আমরা দেখতে পাচ্ছি যে গত ভুটান ম্যাচের পর থেকে কিন্তু আমাদের মানে ফুটবল অঙ্গনে বেশ বড় একটা পরিবর্তন বা একটা মানে আমাদের মানে কর্মচাঞ্চল্যে একটা জোয়ার সৃষ্টি হয়, যে সবাই নড়ে চড়ে বসেছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আমরা বর্ষপঞ্জি করছি, যদিও আগে করা হতো বাট কার্যকর ওভাবে হতো না, তো এই বর্ষপঞ্জি করা, তারপর এগুলোর বাস্তবায়ন করা, তো এগুলো আগে থেকে করা হয়নি, তো এখন মানে করা হয়েছে, এবং কতটুকু বাস্তবায়িত হবে বলে আপনি মনে করেন? না, সভাপতি সাহেব তো 3 বছরের একটা প্রোগ্রাম দিয়েছেন উনি, তো ওই প্রোগ্রাম মানে মানে প্রতিটাই আমার মনে হয় বাস্তবায়িত হবে। আমার মনে হয় অলরেডি দে হ্যাভ স্টার্টেড দেয়ার প্রোগ্রাম। আমার মনে হয় এটা কতটুকু যুগ উপযোগী এইটা একটু ভেবে দেখা বিষয়। আর হলো এটা মানে ইমপ্লিমেন্টেশন যেখানে করবে তারা কতটুকু ক্যাপাবল এটা করার, এই বিষয়গুলো জেনে শুনে এই প্রোগ্রামগুলো করা উচিত। যেটা আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাহেব বললেন যে আমাদের এই প্রতিটা প্রোগ্রাম আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে একটা কিছু মানে বেটার রেজাল্ট হবে। তবে নিরসনটা অবশ্যই জরুরি, যে ডিএফএ এবং ডিএসের এই যে সমন্বয়টা, এটা খুব মানে অত্যন্ত জরুরি। কারণ মাঠ পর্যায়ে আমি খুলনা ডিভিশনে কাজ করে এসেছি, তো ওখানে ভীষণ প্রবলেম ক্রিয়েট করে। যখনই আমি প্রোগ্রাম দেই তখন দেখা যায় ডিএসের একটা প্রোগ্রাম দিয়ে দেয়, সো উইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট মাই প্রোগ্রাম। তো এইখানে সমন্বয় করতে গেলে ওই ধরনের মানে যারা সমাজে গ্রহণযোগ্যতা আছে ওই ধরনের ব্যক্তিদের যদি বসানো যায় তাহলে এটা ইমপ্লিমেন্ট করা আমার মানে খুব ইজিয়ার। ডিএস আর ডিএফ এর মধ্যে যে দ্বন্দ্বটা কাজ করছে, এগুলো নিরসনের জন্য বর্তমানে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করেন? না, উদ্যোগ আমি তো আসলে ওই পলিসি মেকিংয়ে আমি থাকি না, আমি খুব একটা ফেডারেশন আমার যাওয়া হয় না, কারণ আমি যেহেতু বিরোধী পক্ষ থেকে নির্বাচিত হয়েছি, উনি সালাউদ্দিন সাহেব ওইভাবে আমাকে গ্রহণ করতে পারেন নাই। আমিও খুব খুশি যে আই অ্যাম অ্যালিভ ফ্রম দ্য ফুটবল, বাট আমি চেষ্টা করছি যে আমাদের অন্য পর্যায়ে কোনো না কিছু অ্যাক্টিভিটিসে জড়িয়ে থাকা। তার মানে বিরোধী পক্ষ থেকে নির্বাচিত হলে কি আসলে আমরা ধরতে পারি যে তারা ঠিকভাবে সুযোগ পায় না? সুযোগের ব্যাপার না তো এখানে, আমরা তো এখানে
এই ফুটবলের জন্য আমরা ভলেন্টিয়ার করি, আমরা সার্ভিস দেই, এটা বিনা পয়সায় সার্ভিস দেওয়া আর কি। আমাদের যে অভিজ্ঞতা ফুটবল খেলে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা সভাপতি সাহেব কিংবা কমিটির সঙ্গে শেয়ার করাটা। এখানে ওই আমার প্রেজেন্স হয়তো কেউ হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিল, সেখানে ডোর টু ডোর যাওয়া, এইটাই করি আমরা, করা হয়েছে আগে। বাট এখন যে কমিটিগুলো হয়েছে এই কমিটির কোথাও আমি নাই, বাট আমি থাকতেও চাই নাই, বিকজ আমি ওনার এগেনস্টে হয়তো অনেক কথা বলেছি যেটা ওনার কাছে আমার বিরাট ভাজন হয়েছে আমি, যার জন্য আমি ওনার আশেপাশে যাওয়াটা আমি ছেড়ে দিয়েছি টোটালি, এবং নিজের অল্প একটু আত্মমর্যাদা আছে ওটা নিয়েই থাকতে চাই। ধন্যবাদ আসলাম ভাই। আসলাম ভাই, আপনারা তো সকলেই এখন যারা বাফের শীর্ষ পর্যায়ে রয়েছেন তারা একসাথে অনেক খেলাধুলা করেছেন, অনেক খেলেছেন, মাঠে একসাথে দাপিয়ে বেরিয়েছেন। তো সেক্ষেত্রে এখন আমরা মতভিন্নতা দেখতে পাচ্ছি আপনাদের মাঝে, তো এই মতভিন্নতা কেন? না, মতভিন্নতা নাই, কিন্তু এখানে উনি একটা নিজস্ব পলিসি নিয়ে এগোচ্ছেন, যেটা আমার প্রেজেন্স হয়তো ওই পলিসিটাকে বাধা দিতে পারে কিংবা উনি ডিসকমফোর্ট ফিল করতে পারে, তো ওইখানে আমার যাওয়াটা ঠিক হবে না। এই জন্য আমি আই এম অ্যালোভ ফ্রম দিস কমিটি। অ্যাকচুয়ালি গণতান্ত্রিক পর্যায়ে একটা যদি মনে করেন নির্বাচন দরকার হয়, সেখানে অবশ্যই দুটি বা একাধিক দলের প্রয়োজন হয়। নির্বাচন একটা প্রক্রিয়া, যেখানে হয়তো আসলাম বলেছেন যে উনি একটা পক্ষ থেকে এসেছেন, আমরা হয়তো একটা পক্ষ থেকে করেছি, বাট নির্বাচন যে মুহূর্তে শেষ হলো গণতান্ত্রিক নির্বাচন, সেই সময় কিন্তু আর কোনো পক্ষ থাকে না। দ্যাট ইজ একটাই টিম, দ্যাট ইজ ওয়ান টিম, ওয়ান মোটো, ওয়ান গোল, যে আমরা কিভাবে ফুটবলের কল্যাণে, ফুটবল ডেভেলপমেন্টে কাজ করব। সেখানে তার হয়তো পার্সোনাল কিছু হয়তো তার সাথে কিছু থাকতে পারে, এটা মানুষের ব্যক্তিগত, একজনের সাথে একজনের থাকতে। তবে আমি বিশ্বাস করি আসলাম আমাদের দেশের একটা সুনামধন্য খেলোয়াড় ছিল, সে তার যদি কন্ট্রিবিউশন করতে চায় সেখানে অনেক সুযোগ আছে, কমিটি আছে। আমি বলবো যে অভিমান করে না থেকে, কাজী সালাউদ্দিন আমাদের সভাপতি, ঠিক আছে, আমি তার সাথে আছি, আমরা একটা টিম আছি, আমরা কিভাবে এই অতীতের ভুলগুলো, অর্থাৎ আমাদের ভুটান থেকেই যদি আমরা ধরি, ভুটানের ব্যর্থতা, আমি মনে করি যে কোনো একটা ব্যর্থতা মানুষকে, এইটাই জন্য আমাদের টার্নিং পয়েন্ট হয় ফর আওয়ার ডেভেলপমেন্ট অফ আওয়ার ফুটবল, এবং আমরা সঠিক প্রোগ্রাম এবং প্ল্যানগুলো নিতে পারি। তবে যে প্ল্যানিংয়ের কথা বলছেন, এবছর যে ফুটবল, আমরা যে 4 বছরের 3 বছর না, আমরা ডিসেম্বরের 10 তারিখে নেক্সট 4 ইয়ার্সের ফুটবল বর্ষপঞ্জিকা ঘোষণা করেছি। এইটা কিন্তু অনেক কঠিন একটি কাজ, এবং যেখানে আমাদের আঞ্চলিক, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, আমাদের কোচেস ট্রেনিং, এয়ারফিস ট্রেনিং, সব বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আছে, এবং এটি থাকবে। এটা আমি মনে করি এই প্রতিযোগিতাগুলো প্রতি বছরে সুন্দর করে যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে, সে যদি এটা আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমার বিশ্বাস ফুটবল, যে তরুণ ফুটবলার অর্থাৎ নতুন প্রজন্ম, অথবা বা আমি বলবো যে তারকামুখ, সেটা আমরা খুব শীঘ্রই পাইপলাইনে দেখতে পারবো, এবং সেখানে অনেক খেলোয়াড় আসবে। অর্থাৎ ফুটবল তার হারানো জায়গা আবার ফিরে পাবে, এবং ফুটবল খেলা দেখতে মানুষ মাঠে আসবে। তবে একটা জিনিস আমি বলে দিই, জাস্ট টু রিমাইন্ড ইউ, আমাদের ফুটবলের ডেভেলপমেন্টে ক্লাব কিন্তু একটা বিশাল বড় ভূমিকা রাখে, এবং পৃথিবীতে এটা রাখছে। বাংলাদেশে একটু ভিন্ন, ক্লাব খেলছে অনেকেই, বাট আমরা যদি বাংলাদেশের ফুটবলকে নিয়ে দেখি চোখে, তাহলে দেখব দুটো দল, সাপোর্টার দল, তারা কিন্তু সারা বাংলাদেশের সমর্থকরা বিভক্ত। একটা হলো মোহামেডান লিমিটেড, আবাহনী লিমিটেড ঢাকা। এই দুটো দল সমসাময়িককালে, যদিও তারা এই বছর লিগ চ্যাম্পিয়ন হয়েছে, বাট লাস্ট ফিউ ইয়ার্স আমি দেখেছি তাদের ভালো দল না গড়তে পারা বা রেজাল্ট না পাওয়ার কারণে দর্শক কিন্তু মাঠে আসে না। একটা জিনিস বলি, কিছু লোক আছে যারা ক্লাবের সমর্থক, কিছু লোক আছে যারা প্লেয়ার সমর্থক, আবার যারা আছে খেলাকে ভালোবাসে। এই তিনটার মিশ্রণে কিন্তু মানুষ মাঠে আসে। একটা জাস্ট খেলার কথা মনে করি, সুপার কাপ করেছে আমরা, সুপার কাপে দেখেন মোহামেডান এবং আবাহনী ফাইনাল খেলেছে। মাননীয় প্রধানমন্ত্রী এসে খেলায় এসে দেখে এটা দিয়েছিলেন। আমি কোথাও বঙ্গবন্ধু স্টেডিয়ামে কোথাও একটা তিল ধরা জায়গা ছিল না। তার মানে কি এখন আসবে না? মোহামেডান আবাহনীর সাকসেস দেখতে চায় তারা, এবং এখনও সারা বাংলাদেশে যদি আপনি যে কোনো জায়গায় মোহামেডান আবাহনী খেলা দেন, সেই জায়গায় যত লোকই হোক না, 1 লাখ লোক ধরার জায়গা থাকলেও 1 লাখ লোক খেলা দেখতে আসবে। সেই জন্য মোহামেডান আবাহনীর সমসাময়িককালে এই ক্রীড়াঙ্গনে, শুধু ফুটবল না, ক্রীড়াঙ্গনে তাদের অবস্থান, ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, দাবা, যা তারা যে খেলায় খেলেছে চ্যাম্পিয়নশিপ দল গঠন করেছে, এবং এদের নামের শেষেই কিন্তু সাফল্যের ইতিহাসটাই হলো কিন্তু ঐতিহ্যের ইতিহাস। কোনোদিন আমি মোহামেডান আবাহনীকে দেখি নাই তারা রানার্স আপ হয়ে মিছিল করেছে বা আনন্দ করেছে,
কাঁদতে দেখেছি। এই জন্য এই দুটো দলের সমসাময়িককালের ভালো রেজাল্ট না হওয়াটাও কিন্তু ফুটবলের এই অবস্থা। আমরা ক্লাব এবং বাফুফে নিয়ে অনেক কথা বলবো, তবে তার আগে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। দর্শক, উই লাভ স্পোর্টস নিতে ছোট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত উই লাভ স্পোর্টসে। আমরা কথা বলছিলাম শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্ট নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল সালাম মুর্শিদি এবং শেখ মোহাম্মদ আসলাম। আসলাম ভাই, বিরতির আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে এই টুর্নামেন্টগুলো আয়োজনের পেছনে, এবং সেগুলো আমরা মানে অতিক্রম করে আসছি। তো এই শেখ কামাল ক্লাব কাপ আয়োজন হবে, তো আপনার কি মনে হচ্ছে যে এখান থেকে আসলে পাইপলাইনে খেলার উঠে আসার কোনো সম্ভাবনা কি রয়েছে? না, এখানে পাইপলাইনে আসার চান্স খুব কম, কারণ যেহেতু এটা টুর্নামেন্টে আপনার চ্যাম্পিয়নশিপ নিয়েই সবাই যুদ্ধ করে, যার জন্যে ফাইনেস্ট প্লেয়ার যে আছে তাকেই বেছে নিতে হয়। তো এখানে ওই প্লেয়ার প্রডিউস করার এখানে একটা উত্তেজনা তৈরি হবে। চিটাগংয়ে যে উত্তেজনাটা তৈরি হবে, ওই উত্তেজনাটা ক্যাপিটালাইজ করার জন্য ওখানে লিগগুলো এবং যে সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন এগুলো কন্টিনিউ করলে ওই উৎসাহে হয়তো প্লেয়ারগুলো ওখানে লোকাল প্লেয়ার উৎসাহিত হবে, তাতে করে ওখানে একটা উত্তেজনা তৈরি হবে। এবং চিটাগং, আমি ওখানে ফুটবল খেলেছি অনেক দিন, এটা একটা পোর্ট সিটি, এখানে ওই বড় দল করার মতো অনেক ক্ষমতা আছে, অনেক ডোনার ওখানে পাওয়া যায়। এবং যারা ধরে রেখেছে যে শেখ কামাল যে টুর্নামেন্টটা করছেন, যিনি ওই আমার মনে হয় উনি একজন ধনাঢ্য ব্যক্তি, উনি শেখ কামালের উপর শ্রদ্ধা রেখেই এটা করছেন। বাট আমি মনে হয় এইটুকু বলতে চাই যে যারা টুর্নামেন্ট কমিটিতে আছেন, শেখ কামালের নামের একটা ভারিক্কি আছে, একটা শেখ কামাল ইজ অ্যান ইনস্টিটিউশন, এটাকে মাথায় রেখে ওই ধরনের টিম, মানে যারা আমাদের প্রেস্টিজটা হাই রাখতে পারে, সেই ধরনের টিম আনা উচিত আমার মতে। তো সেক্ষেত্রে আমাদের মানে মান সম্মান যেটা আছে বলছি, বা আমাদের মানটাকে উন্নত করার জন্য যে টিমগুলো আসা দরকার, আমরা আসলে কি এই যে 5টি দল খেলতে আসবে শেখ কামাল ক্লাব কাপে, আমরা কি বলতে পারি যে এই ক্লাবগুলো আসলে এই টুর্নামেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ? না, ডেফিনেটলি এটা চুলচেরা বিশ্লেষণ করেই আমন্ত্রণ, আর সব ক্লাবকে তো পাওয়া যাবে না। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বললেন যে সবাই তো ইনগেজ থাকে ওদের লিগে কিংবা বাইরের টুর্নামেন্টে ইনগেজ থাকে, ভালো টিম আনাও ভেরি ডিফিকাল্ট, আগের থেকে ওদের প্রোগ্রাম দিতে হয়, তাইলে হয়তো আসবে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই ক্লাবগুলো যেগুলো আসছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি হয় তৃতীয় শ্রেণীর বা হয়তো দ্বিতীয় শ্রেণীর, বা মাত্র দ্বিতীয় থেকে প্রথম বিভাগে তারা উঠেছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে, যেহেতু এটা দ্বিতীয় আসর, আমরা বলতেই পারি যে এটা ভালো একটা উদ্যোগ, তো সামনের দিনগুলোতে আসলে এই টুর্নামেন্টগুলো কতটুকু ফুটবলকে উজ্জীবিত করতে সহায়তা করবে? কিছুটা হলে তো উত্তেজনা সৃষ্টি হবেই, কারণ বাইরের দল যখনই আসবে, লোকাল সাপোর্টাররা ডেফিনেটলি আমাদের লোকাল দলের জন্য সাপোর্ট করবে এবং দর্শক সমাগমও ভালো হবে। বাট ফুটবল ওই অঞ্চলের উপকৃত হতে গেলে, সারা বাংলাদেশে উপকৃত হলে আপনার ঢাকাতেই করতে হবে। ঢাকায় আপনার বড় টুর্নামেন্ট করা যেতে পারে, যেমন বঙ্গবন্ধু কাপ যেটা আমরা করে থাকি আমাদের বিএফএফ এর ইয়েতে, সেটাও অনেক আরও বড় করা যেতে পারতো এবং অনেক বড় বড় দলগুলো আনা যেতে পারতো যদি আগের থেকে চেষ্টা করা যায়। যেমন এই শেখ কামাল টুর্নামেন্টটাই, এটা যদি ইস্টবেঙ্গল মোহনবাগানকে আনা যেত তাহলে একটা উত্তেজনা অন্যরকম হতো। তো এই ক্লাবগুলো আসলে টুর্নামেন্টের ভারিকিটা অনেক ইট সাউন্ডস বেটার, ধন্যবাদ আসলাম ভাই। আসলাম ভাই, আমরা দেখতে পাচ্ছি যে টুর্নামেন্ট হতে যাচ্ছে, সামনের কয়েকদিন পরে টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বাফুফে থেকে আসলে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের এই টুর্নামেন্টটিকে সহায়তা করার জন্য? এই টুর্নামেন্টকে সফল করার জন্য যা যা প্রয়োজন, অল লজিস্টিক্স, এই টিম আসা, টিম এখান থেকে নিয়ে যাওয়া, এটা রেফারিং ম্যানেজমেন্ট, আদার সব কিছু, এটা হয়তো চট্টগ্রাম আবাহনী লিমিটেড আয়োজিত বলছি আমরা, বাট সেখানে টেকনিক্যাল সব সাপোর্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনই করবে। আমি আপনার প্রশ্নের উত্তর দিই দুটো। একটা, অ্যাকচুয়ালি টুর্নামেন্টে আমাদের লাভ কি হবে? দুটো লাভ। একটা জিনিস হলো যে ব্যক্তির নামে, শহীদ কামাল নামে যে টুর্নামেন্ট হচ্ছে, ইনি একজন মহান সংগঠক ছিল। শুধু তাই না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্নেহভাজন ভাই, ছোট ভাই, এবং
তার অগাধ ভালোবাসা ছিল স্পোর্টসের প্রতি, এবং তিনি একজন বড় সংগঠক ছিলেন। এবং যে ক্লাবটিকে ঢাকা আবাহনী লিমিটেড এখন, সেই আবাহনী লিমিটেডের এই টিম সৃষ্টি, এই টিমকে সবাই বলে যে একটা মডার্ন ফুটবলের বাহক যেটি বলেন না কেন, আবাহনী লিমিটেড সাকসেস এবং এই ক্লাব ফুটবলের যে সাকসেস, এখান থেকে মডার্ন ফুটবল, সেইটার কিন্তু একটা প্রভাব জাতীয় ফুটবলেও কিন্তু এসেছে। তার প্রতি শ্রদ্ধা রেখে এবং সংগঠকরা এটা মনে রাখবে যে একটা যে ব্যক্তির যার চিন্তা, যার ভীষণ ছিল যে একটা মডার্ন টিম করা, এই টিমটিকে এশিয়ার একটা অবস্থান সৃষ্টি করা, সেই পর্যায়ে কিন্তু নেওয়া, সেইটাকে উদ্দেশ্য করেই কিন্তু এই টুর্নামেন্ট এক। দ্বিতীয়ত হলো তার সম্মানে, দ্বিতীয়ত হলো এই টুর্নামেন্ট যখন হবে, আসলাম যেটা বলছেন যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ইন্ডিয়ার যে টিম বেস, আমাদের এই রিজিয়নে আমরা কিন্তু এই নামগুলো খুব সুপরিচিত এবং এই টিমগুলোর সাথে সবাই পরিচিত নামগুলোর সাথে, এবং তারা যখন আসে তখন মনে হয় কি যেন একটা প্রতিদ্বন্দ্বী হচ্ছে, দুজনের সাথে যুদ্ধ হচ্ছে, নামের সাথে নামের যুদ্ধ, জার্সির সাথে জার্সির যুদ্ধ। সেই ক্ষেত্রে যে দল বাইরে থেকে আসছে, যেমন মনে করেন কোরিয়ার টিম আসছে, কিরগিজস্তানের টিম আসছে, আফগানিস্তান টিম ইজ এ ভেরি গুড টিম, অনেকেই জান, তারা সাব চ্যাম্পিয়ন এসেছে কিছুদিন আগে। মালদ্বীপের টিমের সাথে আপনি বলছেন, মালদ্বীপ কিন্তু ইজ এ ভেরি গুড ন্যাশনাল টিম তাদের। আমার মনে হয় যে টুর্নামেন্টটা সাকসেসফুল হবে। এই টুর্নামেন্টটা যখন হবে সেই সময়ে খেলাগুলো কিন্তু এটা কিন্তু আপনার লাইভ টেলিকাস্ট হবে, যেটার মিডিয়া পার্টনার হলো আপনার মাছরাঙ্গা টিভি, বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মানুষ দেখবে। শুধু তাই না, সারা বাংলাদেশের ডিস্ট্রিক্ট কানাচে উপজেলা লেভেলে সবাই খেলাগুলো দেখবে। দেখে নতুন প্রজন্মের মধ্যে কিন্তু একটা উত্তেজনা, একটা আশা এবং তাদের একটা তৈরি হবে, আগ্রহ তৈরি হবে। সেখান থেকেই দেখবেন এই প্লেয়াররা ডিস্ট্রিক্টে খেলবে, স্কুলে খেলবে, ডিভিশনে খেলবে, পরবর্তীতে এসে ঢাকায় ফুটবল খেলবে। অবশ্যই এই টুর্নামেন্টের আছে, একটা টুর্নামেন্টকে কেন্দ্র করেই কিন্তু মানুষের উত্তেজনা। যখন এই টুর্নামেন্টটা হবে, ধরেন অলমোস্ট 2 উইকস টাইম, 18 তারিখে শুরু হবে, 2 মার্চে যেটা ফাইনাল হবে। এর মধ্যে ধরেন আগে পিছনে খেলাগুলো দেখবে, মিডিয়াতে আসবে, প্রত্যেকেই খেলা দেখার একটা প্রোগ্রাম করবে। দেখবেন অভিভাবকরা তারা উৎসাহী হয়ে তাদের সন্তানদেরকে খেলার জন্য, ফুটবল খেলার জন্য তারা উৎসাহিত করবে। ধন্যবাদ সালাম ভাই। আসলাম ভাই, আমরা দেখতে পাই যে, আমি আবার একটু স্ট্রাকচারে ফিরে আসি, বাফুফের স্ট্রাকচারে, যে আমরা দেখতে পাই যে খেলাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য বা এটার মানকে আরও উন্নত করার জন্য বিভিন্ন সাব কমিটি করে দেওয়া হয়, ডেভেলপমেন্ট কমিটি থাকে, স্কুল পর্যায়ে কমিটি থাকে। তো এগুলো এখন বাফুফেতে কতটা কার্যকর বা এগুলোর হাতে আসলে কতটুকু ক্ষমতা রয়েছে? না, এই কমিটি যখন, যে কোনো একটা কমিটির একটা চেয়ারম্যান থাকে একজন, সে চেয়ারম্যানের দায়িত্ব সে কীভাবে সারা বছরব্যাপী প্রোগ্রামটা করবে। এবং ওই চেয়ারগুলো আমার মনে হয় সমস্ত জাতির জন্য একটা চেয়ার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা চেয়ার সারা জাতিকে সার্ভ করার জন্য ওই চেয়ারগুলো দেওয়া হয়। তো সারা জাতি কতটুকু সার্ভিস পেল, সেইটা হলো বড় মুখ্য উদ্দেশ্য আমাদের। এবং এটা আসলে আপনি একটা মানে ভালো জায়গায় প্রশ্নটা করেছেন। সেটা হলো সারা এই যে ইয়ুথ জেনারেশন, যেটা যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে উঠবে, এদেরকে একটা ডিসিপ্লিন আনার দায়িত্ব কিন্তু আমাদের অনেকেরই। সমাজে অনেক যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা সমাজসেবী, যারা লেখক, যারা গায়ক এবং বিভিন্ন সাহিত্যিক, সবাই মিলে কিন্তু যুব সমাজকে একটা সুন্দর জায়গায় আনার আমাদের দায়িত্ব। এবং এই যুব সমাজ যখন সমাজটা সুন্দর হবে, একটা হেলদি নেশনে পরিণত হবে। এই হলি আর্টিজানের মতো ঘটনা আর ঘটবে না। এই জন্য আমাদের দরকার একটা ফুটবল দিয়ে সারা বাংলাদেশকে আমরা সার্ভিসটা দিতে পারতাম, যেটার আমি মনে করি যে আমরা অনেকখানি পিছিয়ে আছি। কারণ এখনই সময় এই যুব সমাজকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া, যে না, আমরা বীরের জাতি, আমরা বাঙালি ফুটবল খেলতে জানি। আমরা আগে প্রমাণ করেছি 70, 80, 90 দশকে আমরা প্রমাণ করে এসেছি সারা বিশ্বে যে এশিয়ায় একটা ভালো দল বাংলাদেশ। আমাদেরকে ওই কোরিয়া, জাপান হারাতে মানে ঘাম জড়ে গেছে। আমরা কখনো জিতছি, ওরাও জিতছে, বাট আমরা তখন সমানে ফাইট, মানে সমান তালে ফাইট করেছি। তো এই বীরের জাতিকে আমরা দবিয়ে রাখতে পারবেন না। তো টুডে অর টুমরো এরা জাগবে এবং উই আর ওয়েটিং ফর দ্যাট ডে। আমরা আশা করছি বাংলাদেশ দল আরও অনেক দূর এগিয়ে যাবে। সালাম ভাই, আমরা দেখতে পাচ্ছি যেটা নিয়ে কথা বলছিলাম, যে টুর্নামেন্টগুলো হয় বা আমাদের সামনের ভবিষ্যতে আমাদের বাফুফের কিন্তু অনেক চিন্তাভাবনা রয়েছে। তো ডেভেলপমেন্ট কমিটি বলি বা স্কুল কমিটি বলি, এগুলোকে আসলে কার্যকর করতে বাফুফে থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে? ফার্স্ট অফ অল, আমরা যারা ধরেন দায়িত্বে আছি, যারা নির্বাহী বোর্ড, প্রেসিডেন্ট সহ আমরা 21 মেম্বার্স, এখান থেকে ধরেন বিভিন্ন কমিটি করে দেওয়া হয়। এই কমিটির একজন
চেয়ার করেন এবং এর সাথে আরও হয়তো অ্যাজ পার কনস্টিটিউশন 9 থেকে 11 জন একটা কমিটি করায়। তাদের যথেষ্ট দায়িত্ব আছে, তার কিভাবে যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই টুর্নামেন্টে সে কীভাবে করছে, তার আয়োজন কিভাবে করছে। তবে আমরা যারা ধরেন দায়িত্বে আছি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হলো এই যে ক্যালেন্ডারটা আমি দিয়েছি এবং যে যে দায়িত্বে আছেন সে কীভাবে এটি করছেন তাকে লজিস্টিক সাপোর্ট দেওয়া, পৃষ্ঠপোষক এনে দিয়ে তাকে সাপোর্ট করা, এইগুলো আমার আছে। তবে যিনি দায়িত্ব নিয়েছেন তার কিন্তু অনেক দায়িত্ব, কিন্তু কাজ করবেন বলেই তো দায়িত্বটা নিয়েছেন এবং সে এই ডেভেলপমেন্টের একটা পার্ট হবেন এবং এই ডেভেলপমেন্টের পার্টটা ফুটবলের মঙ্গলে যে সারা দেশে ছড়িয়ে পড়বে। আমার মনে হয় যে এটা অবশ্যই আমাদের একটা আমি বলবো সবচেয়ে বড় কাজ, যে ক্যালেন্ডার দিলাম, ক্যালেন্ডার কে খেলছে বা খেলছে না এটা না, কমিটি সর্বস্ব তো কাজ করলে হবে না। আমাদের আসলে এই মুহূর্তে পিছনে তাকানোর সুযোগ নাই। হ্যাঁ, আমরা কত কী করেছি নিজের সুনাম নিজের মুখে না বলবো, সামনে যে জাতীয় দলের যে ব্যর্থতা বা নতুন প্লেয়ার আসে নাই, আমরা এখান থেকেই শুরু করতে চাই যে না আমরা আর পিছনে তাকাতে চাই না। নতুন করে যে বর্ষপঞ্জিকা দিয়েছি নেক্সট 4 ইয়ার্স, এই বর্ষপঞ্জিকাটা একবার অবশ্যই আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এই একবার যে টাইম দিয়েছি সেই টাইমের মধ্যে প্রত্যেকটা খেলাকে যদি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমার বিশ্বাস আমরা পারবো। সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা লাগবে, আমার টিম যারা আছে সাথে তাদের, আমাদের ডিস্ট্রিক্ট যারা খেলছে তাদের লাগবে, সবচেয়ে বড় সাপোর্ট লাগবে আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আমাদের সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাদেরকে নিয়ে পরিচিত করছেন, ছড়িয়ে দিচ্ছেন এবং এই খেলাকে আরও বেশি গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে তাদের সবচেয়ে বেশি বড় অবদান লাগবে। সংবাদ মাধ্যম আমাদেরকে সবসময় সহযোগিতা হচ্ছে, এই সহযোগিতাটা আমাদের নেক্সট 4 ইয়ার্সে অত্যন্ত অত্যন্ত জরুরি। ধন্যবাদ সালাম ভাই, আসলাম ভাই, আপনাদের দুজনের কাছে আরও অনেক কথা জানা আছে আমার, তার আগে আরেকটি বিরতি নিতে হবে প্লিজ। দর্শক, উই লাভ স্পোর্টস নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত উই লাভ স্পোর্টসে। আমরা কথা বলছি শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্ট এবং বাংলাদেশ ফুটবলের বিভিন্ন দিক নিয়ে। আসলাম ভাই, আমরা তো অনেক কিছু নিয়ে কথা বলছি, তো সেক্ষেত্রে আমরা যদি বয়সভিত্তিক দলগুলোর দিকে তাকাই তো আমরা দেখতে পাচ্ছি যে আগের সময়ে আজ থেকে 2-3 বছর আগে আমরা যদি দেখতে পাই যে বয়সভিত্তিক দলগুলো সাফল্য আমাদের এনে দিত, কিন্তু আমরা তাদেরকে ধরে রাখতে পারতাম না। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি এই বয়সভিত্তিক দলগুলোকে নিয়ে অনেক তোড়জোড় শুরু হয়েছে, তাদেরকে ধরে রাখা, তাদের ট্রেনিং করা, ফিটনেসকে ঠিকভাবে পরিচর্যা করা। তো সেক্ষেত্রে আসলে উদ্যোগগুলো কী কী নেওয়া হচ্ছে বাফুফে থেকে? আমি আসলে আমি ডার্কে আছি, এ সম্বন্ধে আমি উত্তর দিতে পারবো না। আমি আমার ছোটোবেলাকার অভিজ্ঞতার আমি শেয়ার করতে পারবো। সেটা হলো একটা রিয়েল কম্পিটিশন আর নর্মাল ট্রেনিং করা, আকাশ আর পাতাল ডিফারেন্স এখানে। আমাকে যখন 78 ইউতে আমি প্রথম জীবনে আমি যখন ডাক পেলাম, আমি কিভাবে সুযোগটা পাবো সেটার জন্য আমাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়েছিল। আপনি বিশ্বাস করবেন না যে আমরা ইউনিভার্সিটি গ্রাউন্ডে আমাদের ট্রেনিং হয়েছিল, বেকেলাভ ছিলেন কোচ। প্রথম দিন যেই আমাদের 30 ল্যাপস 30 চক্কর মারতে হবে, এটা তো আমার মনে হলো যে আমার মাথায় বাস ভেঙে পড়লো। জীবনে 30 ল্যাপ দিব এটা চিন্তাই করি নাই, বাট উই ডিড ইট। এবং আমি থার্ড হয়েছিলাম, আমার এখনও মনে আছে। যশোরের একটা ছেলে ওই আজাদের কোচই, ও ফার্স্ট হয়েছিল। সো এই যে রিয়েল কম্পিটিশন, যেটা রিয়েল কম্পিটিটিভ মোডে আপনার মেধাটা জাজ করা যাবে, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার। আদারওয়াইজ নর্মাল ট্রেনিংয়ে ইউ ক্যানট জাজ যে ওর ফাইনেস্ট জিনিসটা কোথায় আছে। এই জিনিসটা আমাদের মাথায় অবশ্যই থাকা দরকার, কারণ যখন আপনি কোনো ক্রাইসিসে পড়বেন, বল ডস করে কোথায় যাবেন, তখনই আপনার বুদ্ধি বেরোবে যে না আপনি এই দিকে যাবেন। তো ওই পর্যন্ত আপনাকে যেতে হবে। তো আপনি নর্মাল ট্রেনিং করাই গেলেন, গতানুগতিকভাবে প্লেয়ার বেরিয়ে আসবে, দ্যাট শুড নট বি, এটা হবে না। সালাম ভাই, বয়সভিত্তিক দলগুলোকে নিয়ে আমরা যেটা বলছিলাম যে অনেক ট্রেনিং করানো হচ্ছে, তাদেরকে ক্যাম্পে রাখা হচ্ছে, তাদেরকে ধরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে। আমাদের মেয়েদের দলই খুব ভালো, আমরা দেখতে পাচ্ছি তারা জাপানে গিয়ে ভালো ফল করে এসেছে, তাদেরকে সিঙ্গাপুরে হয়তো পাঠানো হচ্ছে, আজকেই যাবে তারা। তো সেক্ষেত্রে এই বয়সভিত্তিক দলগুলো নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি কি? আমি মনে করি যে আমাদের অবশ্যই অনেক বড় পরিকল্পনা আছে বিভিন্ন ধরনের বয়সভিত্তিক দলগুলোকে নিয়ে, সেটা ছেলে মেয়ে দুটোই। আমরা
আমরা অতীতে যখন আমরা খেলেছি সেই সময় সরউদ্দিন নামে একটা টুর্নামেন্ট, সরউদ্দি কাপ, অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং সারা বাংলাদেশ ব্যাপী। সেখানে সব ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করতো। এবারও কিন্তু সেটা পার্টিসিপেট করছে। আমরা একটা উদ্দেশ্য রেখে এটা করেছি, এইটাকে আন্ডার-18 করেছি, কারণ আমার একটা ভিশন আছে আন্ডার-19 টিমকে আমি বিদেশে খেলাবো, সেই জন্য আন্ডার-18 দিয়েছে। এবং এইখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেটি করছে, আমাদের যে ফুটবল ফেডারেশনের যে কোচেস ব্যাচগুলো আছে, লোকাল যে কোচগুলো আছে, বিদেশি কোচ আছে, তো এই লোকাল কোচ দিয়ে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে 7 দিনের একটা ক্যাম্প করছি। সে কীরকম, প্রথমে এদের বয়স নির্ধারণ করে দিচ্ছি, কারণ এই কেক আমার পরবর্তীতে লাগবে। এবং এই টিমটা 30 জন একটা সিলেক্ট করে দিয়ে একটা ছোট্ট ট্রেনিং করে তাদেরকে 1 মাস সময় দিচ্ছি, পরবর্তীতে তারা টুর্নামেন্টটা খেলবে। তাহলে এইখান থেকে যে খেলোয়াড়গুলো আসবে, এই খেলোয়াড়গুলোকে নিয়ে আমি আন্ডার-19 টুর্নামেন্টে আমি দীর্ঘমেয়াদী ক্যাম্প করে খেলাতে পারবো, এই একটা উদ্দেশ্য। দ্বিতীয় হলো আমাদের ডিস্ট্রিক্ট লিগ হবে, সেটা বয়স ভিত্তিক না, তবে শেরেবাংলা কাপ নামে যে ডিস্ট্রিক্ট কম্পিটিশন হতো সেটাও আমরা বয়স ভিত্তিক করব। তাহলে হবে কি, আমার বয়স ভিত্তিক টিমে প্লেয়ার আসলে সেইগুলোকে আমি ইন্টারন্যাশনালি যে আন্ডার-19 আমার টুর্নামেন্ট হবে, আন্ডার-23 যে টুর্নামেন্টগুলো হবে এফসিতে, আন্ডার-16 যেটা হবে, সেইগুলো কিন্তু আমি খেলাতে পারবো। এইটাই আমার প্রচেষ্টা। এখানে কিন্তু স্কুল থেকেও কিছু প্লেয়ার আসবে, যে স্কুল ফুটবল শুরু হচ্ছে, এখানে পাইনিয়র থেকেও কিন্তু কিছু ফুটবল প্লেয়ার আসবে বয়স ভিত্তিক। সেই জন্য আমি মনে করি আমরা অতীতে করেছি, হয়তো রেগুলার ছিল না, এইগুলো এখন করছি। করার সাথে আমরা জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে একটা আলোচনা করে তাদের যে বিকেএসপিগুলো আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমরা বয়সভিত্তিক টিম, আমরা জাতীয় দলকে অলরেডি রেখে দিয়েছি। এই যে ট্যালেন্ট হান্ট যেগুলো আমাদের বাদলবাবু যেটা করলেন, যে বিভাগীয় পর্যায়ে না উপজেলা পর্যায়ে, যেটা ক্রীড়া পরিষদ যৌথ উদ্যোগে অনেক টাকা খরচ হচ্ছে এখানে, সেখান থেকে করে সারা বাংলাদেশ ব্যাপী টুর্নামেন্ট করে এখন চূড়ান্ত পর্বে এসে 2টো মাঠে খেলা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু এবং কমলাপুর, বিশিষ্ট সেপাই কমলাপুরে। এখান থেকে যে খেলোয়াড়গুলো আসবে তাদেরকে আবার বাছাই করে নিয়ে, এটা কিন্তু ডেভেলপমেন্ট আন্ডার প্রোগ্রাম ইয়ত আমরা বলবো ট্যালেন্ট হান্ট, এদেরকে নিয়ে কিন্তু আমরা আবার দীর্ঘমেয়াদী ক্যাম্পে চলে যাব। অতীতে কিন্তু আমরা এটা করিনি। আমরা যে টিমকে এনেছি, যেমন মেয়েদের টিমটা কিন্তু কন্টিনিউয়াস চলছে, জাপানে খেলে এসেছে, ভালো রেজাল্ট করেছে, আবার আজকে সিঙ্গাপুর যাচ্ছে, সিঙ্গাপুরে ডেভেলপমেন্ট টুর্নামেন্ট খেলবে, পরবর্তীতে এশিয়ান এতে খেলবে, আন্ডার-14 তাদের খেলাবো, আন্ডার-16 খেলবে, আন্ডার-19 খেলবে। আমরা এখন যেটি করব, এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বা এই বয়সভিত্তিক টুর্নামেন্টের আওতায় যে খেলোয়াড়গুলো আসবে তাদেরকে সিলেক্ট করে দেশি এবং বিদেশি কোচের মাধ্যমে উইথ এডুকেশন আমরা বিকেএসপিগুলোতে দেব, যেগুলো সরকার আমাদের সাথে ক্রীড়া মন্ত্রণালয় একমত হয়েছেন এবং আমাদেরকে তারা বলেছেন আপনারা এই প্লেয়ারগুলো রাখেন। আমার বিশ্বাস এই টিমগুলোকে যদি আমরা এরকম 2 থেকে 3 বছর কন্টিনিউ করতে পারি, ইউ উইল ফাইন্ড এ ভেরি ভেরি স্ট্রং গুড ন্যাশনাল টিম ইন মেয়ে এবং ছেলে দুটোতে পাবো। আমরা আশা করছি ভালো দল পাবো আমরা, আর মেয়ে ছেলে দুই বিভাগই। আসলাম ভাই, আমরা দেখতে পাই মাঝে মাঝে যে ক্লাবগুলোর সাথে বাফুফের বিভিন্ন ক্ষেত্রে মতবিভেদ থেকে থাকে, তো সেক্ষেত্রে আসলে যে বাফুফে থেকে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়, অনেক সময় দেখা যায় সেখানে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে আসলে এখন কি এই দূরত্ব বা এই মতবিভেদ কি কমে এসেছে? না, বিভেদ থাকবেই। তারপরে তো বিএফএফ হলো সর্বময় ক্ষমতার অধিকারী, ওনারা আইন প্রণয়ন করেন, সেই আইনের মাধ্যমেই মানে ক্লাবগুলো প্রতিপালন করে এবং খেলতে হয় তাদের। তবে ক্লাবের অনেক বাধ্যবাধকতা আছে, কারণ একটা ক্লাব চালাতে, একটা সিজন মৌসুম চালাতে অনেকগুলো ডিসিপ্লিন তারা অ্যাটেন্ড করে জাতীয় পর্যায়ে, যেমন ক্রিকেট, হকি, ফুটবল, এসব কিছু মিলিয়ে ক্লাবও খুব নাজুক অবস্থায় থাকে। দু একটা ক্লাব বাদে সব ক্লাবগুলোই মোটামুটি দে আর ইন ক্রাইসিস আমি মনে করি। কারণ দেখা যায় যে ডোনেশনের উপর আমাদের ক্লাবগুলো চলে। আচ্ছা আচ্ছা। সো এই কারণে এখানে ওই ধরনের সার্ভিস ওদের কাছ থেকে পাওয়া যাবে না, যেটা আমরা যেটা পেয়েছি। যেমন সালাম মুর্শিদি সাহেব কিন্তু এত কোচের আন্ডারে ট্রেনিং করে আসেন নাই, স্কুল থেকে হঠাৎ করে খুলনা স্টেডিয়ামে, ওখান থেকে ঢাকা। এটা হলো তার মানে, বিকজ উনি একজন স্পোর্টস পরিবারের জন্মগ্রহণ করেছেন, বিধায় ওনার বাবা খুব নামকরা টিচার ছিলেন। এবং মানে আমি বলবো যে আমার নানা খুব ভালো মানুষ চেনে, যে ওনার ভাই ছিলেন আবুল কালাম আজাদ, কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 15 বার চ্যাম্পিয়ন হয়েছেন। এবং বড় মামু ছিলেন ভলিবলের লিস্টার। মানে পুরো মানে এই ব্যাকগ্রাউন্ডটাই ছিল স্পোর্টস পরিবার আর কি। তো এই ধরনের পরিবার আমাদের মাঠ পর্যায়ে প্রচুর আছে। এদেরকে বের করে আনার দায়িত্ব হলো
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সুন্দর সুন্দর প্রোগ্রাম দিবে, ওই প্রোগ্রামের মাধ্যমে ট্যালেন্ট আমরা ওখানেই পেয়ে যাব। আমরা সেই প্রোগ্রামটা আমরা মাঠ পর্যায়ে দিতে পারি নাই, কারণ এটা ইমপ্লিমেন্টেশন করবে হলো জেলা এবং ডিভিশন ফেডারেশন যারা আমাদের ডিএফএতে আছে। সেই ক্ষেত্রে আসলাম ভাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে খেলাগুলো উঠে আসছে তাদের জন্য কিন্তু একটা একাডেমির খুব প্রয়োজন। আমরা একাডেমি অ্যাকচুয়ালি আপনি আমাদের সোশিও ইকোনমি একাডেমি অনেকে যারা যেমন বসুন্ধরা গ্রুপ হয়তো একটা বড় একাডেমি করতে পারে, যেখান থেকে অনেক প্লেয়ার প্রডিউস করা যেতে পারে, এডুকেশন হতে পারে, সব কিছু হতে পারে। পূর্ণাঙ্গ একাডেমি করতে গেলে এটা ব্যয়বহুল এবং কষ্টসাধ্য ব্যাপার। এখানে পূর্ণাঙ্গ একাডেমি বিদেশে অনেক ইউরোপে আমেরিকায় পাবেন, বাট আমাদের দেশে একমাত্র আপনাদের কোম্পানি হয়তো করতে পারবে। এই আমি বলতে চাই এরা করতে পারলে এটা মানে ওয়েল ইকুইপড একটা একাডেমি করা যেতে পারে, লেখাপড়া থাকবে, সব ফ্যাসিলিটি সেখানে থাকতে হবে। আমরা তো কেউ একাডেমি থেকে আসি নাই ভাই, আমরা আসছি কিন্তু আমার বাবার হোটেলে খেয়ে, আমাদের সামনে মাঠ ছিল ওখানে খেয়েই চলে আসছি। বাট এইটা ওই গ্রাম পর্যায়ে যে প্রোগ্রামটা, আমি বারবার করে একই কথা বলছি, ওই প্রোগ্রামটা খুব জোরালোভাবে করতে হবে। তাহলে ক্লাব, ঢাকার ক্লাবগুলো যেহেতু প্লেয়ারের আমাদের সংখ্যা এখন কমে আসছে, যে বি লিগ যেটা করা হচ্ছে মোস্ট অফ দ্য বেনিফিশিয়ারি হলো আউটসাইডার, যারা বিদেশি প্লেয়ার। কারণ ক্লাবগুলো চাইবে চ্যাম্পিয়নশিপ হান্ট করতে, চ্যাম্পিয়নশিপের জন্য যত টাকা দরকার তারা ঢালতে রাজি, কারণ চ্যাম্পিয়ন হলে সুনাম। এই জাপানি চ্যাম্পিয়ন হয়েছে, সারা বাংলাদেশ নেচে উঠেছে, তাই না? আচ্ছা আচ্ছা, তো এই কারণে দরকার যে ওই আমাদের মাঠ পর্যায়ের প্রোগ্রামগুলো জোরালো করা দরকার। ধন্যবাদ আসলাম ভাই। আসলাম ভাই, আমরা তো অনেক কথা বললাম আসলে সংগঠন নিয়ে, তো আপনাদের খেলোয়াড়ি জীবনের কিছু ঘটনা আমরা কথা বলতে যাচ্ছি। আপনারা দুজন মাঠ দাপি বেরিয়েছেন এক সময়, তো সেক্ষেত্রে আপনাদের কোনো স্মরণীয় মুহূর্ত আছে কি এরকম? স্মরণীয় মুহূর্ত অনেক আছে, কষ্টেরও আছে, দুঃখ মানে খুশিরও আছে। তবে আমরা যখন খেলেছি সেই সময় আসলে ফুটবলটা ছিল এরকম, একটা ফুটবল, ঢাকায় ফুটবল খেলবো, দ্যাট ওয়াজ দ্য টার্গেট। তো ঢাকায় এসেছি খেলতে, এবং সেই খেলাটা আসাটা একটু কিন্তু ভিন্ন ধরনের। আমি খুলনায় ইয়ং মুসলিমে খেলতাম, ওই বছর খুলনায় চ্যাম্পিয়ন হয়েছিল টাউন ক্লাব। তা তখন ওই ডাম্পা কাপ বা ফেডারেশন কাপ যেটা হতো, চ্যাম্পিয়ন দলগুলোই সেখানে পার্টিসিপেট করতো। ওই সুবাদেই আমার ঢাকা আসা, এবং আমার এখানে রহমতগঞ্জ বা কোনো একটা টিমের এগেনস্টে খেলা, সেখান থেকে কিন্তু আমাকে এখান থেকে পিক করে আজাদ স্পোর্টিং ক্লাব। তবে আমার সুখ দুঃখের কথাটা হলো যে আমি পরবর্তীতে কিন্তু আজাদে যখন খেলি তখন সে বলেছিল যে বেকেলফ যখন প্রথম আসেন 77-78, আমি আজাদে যখন খেলি, বেকেলফের কোচে প্রথম আমরা 19টি বা 20টি দেশকে নিয়ে কিন্তু সর্ববৃহৎ টুর্নামেন্ট হয় বাংলাদেশে। বাংলাদেশ ভালো করেছে এবং ওই সময় অনেক খেলোয়াড় বেরিয়ে এসেছে বেকেলফের ইতে, আমরা ওইটার প্রোডাক্ট। পরবর্তীতে আমি বিজেএমসিতে গিয়েছিলাম 79-এ, ওই বছর আমি চ্যাম্পিয়ন হয়েছি। এবং আমার শখ ছিল এই দুটো সাপোর্টার টিমে একটা খেলার শখ ছিল, জাতীয় দলে না। আচ্ছা আচ্ছা, আমার সেই শখটা পূরণ হয়েছে মোহামেডানে আসা। তবে বিজেএমসি আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিল, কিন্তু কেন জানিস মনের টানে বা মোহামেডানের সমর্থক বা মোহামেডানে খেললে হয়তো মানুষ চিনবে জানবে, এইটা জানার জন্যই মোহামেডানে আসা। এবং বিজেএমসি যখন কনফার্ম করার পরেও আমি কিন্তু মোহামেডানে এসেছি, এবং এই আশাটা একটু কিন্তু ব্যতিক্রমধর্মী। সবাই জানে ক্লিয়ারেন্স শেষের দিন, আমি বিশ্ব ইজতেমা চলছে, আমি ওই দিন বাসে এসেছি, আমি মানিকগঞ্জ এসেছি, এখান থেকে মোহামেডান অফিসিয়াল আমাকে নিয়ে এসছে। মজার জিনিস হলো যে আমি যখন ক্লাবে আসি খুব আনন্দ আমাকে নেওয়ার জন্য, কিন্তু ওই দিন শেষ দিন ছিল 8টা পর্যন্ত ক্লিয়ারেন্স, কিন্তু পরে শুনে যে আমার আর ক্লিয়ারেন্সটা করা হবে না, কিন্তু আমাকে টাকা দিয়ে ফেলেছে, চেক দিয়ে ফেলেছে। চেকের থেকে বড় না, সাপোর্টাররা খুবই পারলে ফেডারেশন ভেঙে ফেলে। তা যাই হোক, ফেডারেশনে যখন গেলাম তখন এইটা খুব যদিও হাস্যকর, তারপর মনে হয় আমাকে শাকিলা জাফরের বড় ভাই তখন জিএম ফাইন্যান্স ছিলেন, মিনাজ ভাই, উনি আমাকে বললেন, সালাম তুমি কেন এসেছো এখানে? বললাম ভাই একটু কাজ ছিল। তখন মোহামেডানের একটা সাপোর্টার, আমি নাম বলতে চাচ্ছি না তার, মাসুক ভাই বলাই যায়, তা উনি সালাম এসছে কেন তুমি এটা জিজ্ঞাসা করলে কেন, উনি ওনাকে একটা ঘুষি মেরে দিলেন। আমি দেখলাম ওনার নাক দিয়ে রক্ত পড়ছে। আমার কিন্তু টোকেন পাই নাই। আমাকে ওই যে বড় বাদল ভাই বরিশালে খেলতেন, উনি আমার ওনার টোকেনটা একটা ছিল, উনি ওই টোকেনটা দিয়েছেন, ওই টোকেন দিয়ে কিন্তু ক্লিয়ারেন্স করেছি। কিন্তু ওনাকে যে ঘুষিটা মারলেন এটার কোনো কারণ ছাড়া, কেন বললো মোহামেডানে তুমি খেলতে আসছো, এই জন্য ওনাকে মারলেন। পরবর্তীতে মাসুক সাহেবকে আমি দেখলাম যে উনি নিচে এরকম করছেন, আমরা মারলেন ওনাকে, উনি নিচে কি খুঁজছেন, দেখলাম ওনার বাঁধানো দাঁত ছিল পড়ে গেছে নিচে। আমি বলতে চাচ্ছি যে আমার আশাটা মোহামেডানে, আসলে পরবর্তীতে বেরিয়ে আমি খেলেছি, তবে আমি কিন্তু 7 দিন ঘুমাতে পারি নাই।
কারণ একটা খালি একটু সময় নেই। মোহামেডানে যখন আমাকে টিপু ভাই কোচ, ট্রেনার কায়কোদ ভাই, হাফিজ ভাই ম্যানেজার, আমাকে তখন প্র্যাকটিস করাচ্ছেন এনাদ ভাইয়ের জায়গায়, গিয়েছি তো শখে, কিন্তু এনাদ ভাই ওয়াজ দ্যাট টাইম ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ইন মোহামেডান টিম অ্যান্ড বাংলাদেশ অলসো। ধন্যবাদ সালাম ভাই, আপনার আসলে খুবই মজার একটি ঘটনা আমাদের শোনালেন। আসলাম ভাই, আপনার স্মরণীয় একটি মুহূর্ত আমাদেরকে শেয়ার করবেন। আমার স্মরণের মুহূর্ত আসলে ঘটা করে তো ফুটবলে আসি নাই, তবে 84-এ যখন আমি আবাহনীতে, মোহামেডানে আমি 83-তে ছিলাম, আমরা একসঙ্গেই ছিলাম। তো 83-তে আমি যখন খুলনা থেকে আমি ঢাকায় আসছি, আমি তখন প্লেনে করেই আসছিলাম। তো এয়ারপোর্টে এসে হঠাৎ করে আমি হাইজ্যাক্ট হয়ে যাই বাই এই মঞ্জুর কাদের সাহেব এবং আমার সতীর্থ খেলোয়াড় গাফফার। ওরা ওই মানে ভিআইপি লাউঞ্জেই বসে আছে, ওখান থেকে ধরে আমাকে ডাইরেক্ট আবাহনী ক্লাবে নিয়ে যায়। আমারও শখ ছিল যে আবাহনীতে খেলবো, আর দর্শকদের যে উত্তেজনা, আমি যাওয়ার পরে দেখলাম যে ওখানে প্রায় 5-6 হাজার লোক ওয়েট করছে এবং আমাকে নিয়ে সই করাতে নিয়ে গেল। আমাদের যখন সিগনেচার টাইমটা আসতো তখন ওখানে একটা মেলা বসতো, মানে বিভিন্ন ধরনের লোকের মানে কোচ্ছাট ওঠাতো, 5-10 হাজার লোক কিন্তু যেত খালি ক্লিয়ারেন্স, শুধু ক্লিয়ারেন্সের টাইমে যেত। সো এই এই মানে অনুষ্ঠান, এই যে সময়টা আমরা মানে খুব বড্ড মিস করি এখন। আর তখন ওখানে যে আমি প্রথম আবাহনীতে খেলা, তো প্রথম 3 ম্যাচ আমি কোনো গোল করতে পারি নাই, টুটুল ভাই ক্যাপ্টেন ছিলেন। তো থার্ড ম্যাচে এখন পাবলিক তখন আমাদের এমন ছিল যে গোল না করে ওটা দুয়ো করতো এবং খুব গালিগালাজ করতো। সে গালিগালাজ আসলে সহ্য করার মতো ক্ষমতা অনেকেরই এখন এই বর্তমান সমাজে যারা ফুটবল খেলছে তাদের নাই। তো যাই হোক, থার্ড ম্যাচে যে আমি হ্যাটট্রিক সহ আমি 3 গোলে আবাহনীকে জিতাই। তো এবং আবাহনী ওইবার চ্যাম্পিয়ন হয়, আমি টপ স্কোরার হই ইনশাল্লাহ। তো এইটা ছিল মধুর একটা মানে প্রতিবাদ আমার তরফ থেকে, যে আমি হ্যাটট্রিক করে তোমাদের গোল। আমি কিন্তু 10 সেকেন্ড নেব, আমি শেষ করি নাই। আমি ওই এনাদ ভাইয়ের যখন জায়গায় যখন আমাকে প্র্যাকটিস করাতো, আমি তখন বুঝতাম আমি মনে হয় আর শেষ হয়ে গেছে, আমি আর খেলতে পারবো না। তা যাই হোক, প্রথম ম্যাচে আমাকে এনাদ ভাইয়ের পজিশনে খেলা হয়, আমি কিন্তু 2 গোল করি এবং ওই দিন থেকেই কিন্তু ফুটবলার সালাম মোহামেডানের সালাম হয়ে যায়। আমরা আপনাদের মতনই আসলে ফুটবলের অপেক্ষায় আছি যে আপনাদের মতন ফুটবলার আসবে আমাদের ক্রীড়াঙ্গনে এবং আসলে আমরা বাংলাদেশ দলকে আবার সেই প্রাণবন্ত দেখতে পাবো। ধন্যবাদ আসলাম ভাই, ধন্যবাদ সালাম ভাই, আপনাদের দুজনকে আমাদের সাথে আসার জন্য। ধন্যবাদ আমাকে। দর্শক, দেখছিলেন উই লাভ স্পোর্টসের আজকের পর্ব। আমরা কথা বলেছি শেখ কামাল ক্লাব কাপের আসন্ন টুর্নামেন্ট নিয়ে কথা বলেছি, বাংলাদেশ ফুটবলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। আজ এ পর্যন্তই, আগামীকাল ঠিক একই সময় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।